নমস্কার, লক্ষ্য পূরণের দিশারি চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবার আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে মানুষটির কাছে এসেছি তিনি হচ্ছেন নিজের জেদ বা নিজের চেষ্টায় একটা জায়গায় এসেছেন। মেয়েরা আজকে আমাদের সবাই অনেক এখনো সেইভাবে আমাদের ভারতবর্ষে মেয়েদের সেই চোখে দেখা হয় না। তাদের বলা হয় যে না, সে কিছু করতে পারবে না বা তার দ্বারা কিছু হবে না, বা এরকম সবাই বলে। কিন্তু আজকে আমরা যে না ওনার কাছে এসেছি, তো উনি নিজের জেদে নিজের চেষ্টায় একটা জায়গায় এসে পৌঁছেছেন। উনি আমাদের সবার একটা মোটিভ যে আমাদের যদি নতুন মেয়েরা এই ফিল্ডে আসতে চান তাহলে উনি কিভাবে ওনাদের গাইড করবেন বা উনি নিজে থেকে কিভাবে ওনাদের শেখাবেন, তারপরে সে নিজে একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো সেই বিষয়ে কথা বলবো। আজকে আমরা যার কাছে এসেছি তার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি অর্পিতা। আজকে আমরা শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও, লক্ষ্য পূরণের দিশারি, দাদাদের নতুন চ্যানেল। তো সেই চ্যানেলের একটা নতুন ভিডিও, সেই ভিডিওতে প্লিজ আপনার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি কি প্রফেশনের সাথে যুক্ত যদি আমাদের দর্শকদের বলেন? আমি বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্ট। আপনার এই জার্নিতে আজকে আপনি একটা সফল জায়গায় পৌঁছে আছেন, নিজস্ব আপনার একটা বিউটি পার্লার হয়েছে, আপনি এটা শেখান। তো আপনি শুরু থেকে একটু বলুন, একদম ছোট থেকে আপনার স্কুলিং বা এই বিউটিশিয়ান করতে গেলে মিনিমাম কি যোগ্যতা লাগবে বা মনের কি একটা ইচ্ছা লাগবে, আপনার কি মনে হয়েছিল যে আপনার এই প্রফেশনে আসা উচিত, যদি একটু দর্শকদের? একদম, দেখুন, আমি যদি আমার জার্নিটা শেয়ার করতে চাই তাহলে অনেক প্রথম থেকে শুরু করতে হবে। তো আমি একদম জিরো থেকে শুরু করেছিলাম। যখন আমি মাধ্যমিক দিই তো তখন থেকে আমার টিউশন শুরু, আমি টিউশন পড়াতাম। তো সেই সময় 2012 সাল আমি 11তে মাধ্যমিক দিয়েছি। তো তারপর মাধ্যমিকের পরেই মনে হয়েছিল যে না, প্রত্যেকটা মেয়ের মতন, যেহেতু আমিও মিডিল ক্লাস একটা ফ্যামিলিতেই বিলং করতাম, তো বাবা সেই সময়ের কথা বলছি যে বাবার থেকে চাইবো, সেই মুহূর্তে আমার সেটা মনে হয়েছিল যে না, এটা করলে হবে না, যে না আমাকেও কিছু আর্ন করতে হবে। সেই সময় যদি আমি একটা টিউশনও পড়াই তাহলেও আমার নিজের হাত খরচা চলে যাবে। তো ফার্স্ট আমি একটা টিউশন স্টার্ট করি। আমি একটা নার্সারির বাচ্চা পড়ানো শুরু করি। তো প্রথম মাইনে পেয়েছিলাম 150 টাকা। তো হয়তো এখনকার হিসেবে সেই মূল্যটা অনেকই কম। তো সেই সময় 150 টাকা মাইনে পেয়েছিলাম, তো সেটা আমার কাছে অনেক অনেক বেশি মনে হয়েছিল। তো তখন থেকে আমার টিউশনটা স্টার্ট। টিউশন আমি পড়াই তখন থেকে, এখন 2025, এখন আমার কন্টিনিউ চলছে। এই এত কিছুর মধ্যেও আমি টিউশনটাকে কন্টিনিউ করি। সেই নার্সারির বাচ্চাটা থেকে এখন আমার মাধ্যমিকের 2টো স্টুডেন্ট এবছর মাধ্যমিক দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তো 2টো স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছে। তো এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তো আমি এটাকে মনে করি যে আমি টিউশনটা না করলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। কারণ আমি আজকে যেটুকু আমার কাজ আর হচ্ছে উইদাউট আমার কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আমাকে কেউ সাপোর্ট করেনি। আমার মনে পড়ে না যে আমি কারোর থেকে 1 টাকা সাপোর্ট নিয়েছি। আজকে আমার ট্রেনিং থেকে শুরু করে আমার এভরিথিং, আমি যে টিউশন পড়াতাম ওইটা দিয়ে আমি করতাম। ওই টাকাটা জমিয়ে আপনি ট্রেনিংটা করেছেন। কি মনে হলো যে আপনি বিউটিশিয়ানে আসবেন? প্রথম বলি বিউটিশিয়ান, কারণ মেকআপ আর্টিস্ট এখন যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, তো ব্রাইডাল মেকআপ আর্টিস্টের ব্যাপারটা তো রিসেন্ট, এটা 3-4 বছর ধরে এটা এখন এতটা পপুলার। আগে তো এইসব জিনিসটা ছিল না। আগে কিন্তু বিউটিশিয়ানটা ছিল যে একটা বিউটিশিয়ানই একটা মেকআপ আর্টিস্টের কাজ করবে, সেও হোম সার্ভিস করবে, ফেশিয়াল করবে, থ্রেডিং করবে, এইরকম ব্যাপারটা। তো যখন আমি ওটা চললো আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আমার 2 বছর চললো, তখন আমি এতটা ভাবি না। আমি যখন মাধ্যমিকের পর টিউশন স্টার্ট করি, তো তারপর কন্টিনিউ ওটা ছিল। আর আমার এইচএস এর চাপও ছিল, তো সেই হিসেবে আমি আর তখন ওটাকে কন্টিনিউ করবো এটা আমি ভাবিনি। তো তারপর যখন উচ্চ মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমার মনে হলো যে না, সবাই যেরকম ট্রেনিং করে, কেউ কম্পিউটার কোর্স করে, কেউ নার্সিং করে, কেউ ফিজিওথেরাপি করে, তো আমিও ভেবেছিলাম যে কিছু একটা করবো। এবার তার মধ্যে আমার বিউটিশিয়ানটা কন্টিনিউ চলছে, টুকটাক আমি কাজ করি। হয়তো অতটা তখন আমাকে লোকে চিনতো না, কিন্তু করতাম তাও মোটামুটি। তখন আমি হোম সার্ভিসই বেশি করতাম। তো যে যখন আমাকে যেখানে ডাকতো আমি চলে যেতাম। একটা 10 টাকার আইব্রো করার জন্য আমি 2-3 কিলোমিটার যেতাম। শ্রীরামপুর, কোন্নগর, ইসরা, অনেক স্ট্রাগল করেছি। একটু স্ট্রাগল না করলে কেউ বড় হয় না, যে কোনো প্রফেশনই স্ট্রাগল করতেই হবে। তো মাধ্যমিকের পর যখন আমি টিউশন স্টার্ট করি, তো ওটা আমার কন্টিনিউ চলে। তার মধ্যে আমার এইচএস হলো। তো ওই 2টো বছর আমি অতটা প্রেশার নিইনি যে কিছু করবো, এটা ভাবিও নি, ওইভাবে আমার চলতে থাকে।
তো উচ্চ মাধ্যমিক যখন হয়, উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকের পর সবার মনে হয় যে কিছু করব, তো ওটা দিয়ে আমার স্টার্ট হয়। তো উচ্চ মাধ্যমিকের পর যখন ওই 2 মাস ছুটি থাকে, তখন আমার মনে হলো যে কিছু একটা করবো আমি। তো নার্সিং সেইভাবে পছন্দ ছিল না, আর ফিজিওথেরাপি বাড়ি থেকে অ্যালাউ ছিল না। তো কম্পিউটার কোর্স করেছিলাম, বেসিক টুকু করেছিলাম, আরো একটা দুটো কোর্স করে রেখেছিলাম, বাট কম্পিউটারে কিছু করবো এটা আমি কখনো ভাবিনি। তো মনে হলো যে না, বিউটিশিয়ানটা এবার করা যেতে পারে। তো একটা ছোটখাটো ইনস্টিটিউশনে বিউটিশিয়ান কোর্সে ভর্তি হয়ে যাই। তো যখন বিউটিশিয়ান কোর্সে ভর্তি হলাম, একটা ব্যাচে 35 জন স্টুডেন্ট ছিল। তো 35 জনের মধ্যে না, আমি তখন নিজেকে গিয়ে ভাবছি যে এতজন স্টুডেন্ট একটা জায়গায় শিখছে, আমি কি সেখানে কিছু শিখতে পারবো? তবুও যেন মনে হয়েছিল যে আমি যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছি, আমাকে সে তার মূল্য দিতে হবে, আমাকে তার মধ্যে থেকে কিছু শিখতে হবে, এসে কাজ করতে হবে। তো সেখানে অনেক মানে থাকে না, আপ এন্ড ডাউন থাকে। তো ওইভাবে আমি ক্লাস করতে থাকি। সেই 35 জনের থেকে যখন লাস্ট ডে মানে এক্সাম ডে হয়, তখন 5 জন শিখেছিল। এই 35 জনের মধ্যে 5 জন আমরা লাস্ট মানে ম্যামের ব্যাচ থেকে বেরিয়েছিলাম। তো সেখান থেকে আমার জার্নি শুরু। তারপরে আস্তে আস্তে কলেজ থেকে ওই কলেজ চলাকালীনই আমি কাজ করি। ওই যে কাজ করতাম তখন। আর তখন আমার মানে কোন রকমই মোটিভ ছিল না যে আমাকে কোন একটা বড় জায়গায় যেতে হবে। সে তখন বয়সটাও কম ছিল, তখন ভাবতাম যে কাজ করতে হবে, কাজ শিখতে হবে। তো ওই শুরু হলো, ওইখান থেকে আমার জার্নি শুরু, এখনো অব্দি চলছে। সফল বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট নিজেকে কখনোই মনে করি না, কারণ আমার বয়সটা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, সেখান থেকে আমার এখনো অনেকটা দূর যাওয়া বাকি। তো অনেক কিছু শেখারও বাকি। তো আমার সাথে সাথে আমি চাই যে আমার যে স্টুডেন্টরা আসে আমার কাছে এখন শিখতে, তো তারাও আমার সাথে সাথে কাজ করে এবং শেখে। আমি যতটুকু জানি, আমার 99% তাদেরকে শেখানোর চেষ্টা করি। ওই 1% হচ্ছে নিজের স্কিল। যদি নিজের শেখার আগ্রহ না থাকে, তাহলে ওই 1% শেখা যায় না, বাট 99% গাইড কিন্তু আমি তাদেরকে করি। তো এইভাবেই চলছে আমার জার্নি। আর মোটামুটি মানে যে কেউ আসতে চায় প্রফেশনে, যদি কেউ আসতে চায়, তাহলে মোটামুটি তার কোয়ালিফিকেশন বা কি থাকা উচিত, এরকম কি কোনো ব্যাপার আছে না যে কেউ আসতে পারে? না, বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে কোনো কোয়ালিফিকেশনের দরকার হয় না, শুধু প্রয়োজন হচ্ছে তার ধৈর্য। ধৈর্য ছাড়া একটা বিউটিশিয়ান কেউ হতেই পারবে না। মেকআপ আর্টিস্ট এখন ট্রেন্ডিং একটা প্রফেশন। মেকআপ আর্টিস্ট সবাই হতে চায়, যারা একটু সাজতে ভালোবাসে বা মোটামুটি একটু সাজতে পছন্দ করে, তারা সবাই বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু বিউটিশিয়ান সবাই হতে পারে না। কিন্তু আমি বলবো যে বিউটিশিয়ান হওয়ার মতো ধৈর্য তোমাকে রাখতে হবে, তবেই তুমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আর বিউটিশিয়ান মানে হচ্ছে, তোমরা সবাই জানো, পার্লারে যা যা কাজ হয়, আইব্রো থ্রেডিং থেকে শুরু করে হেয়ার কাটিং, ফেসিয়াল, এভরিথিং। তো এই কাজটাকে কিন্তু তোমাকে আগে শিখতে হবে। আমি সেই 2012 সাল থেকে শুরু করেছি, 2025 এখন আমার কন্টিনিউ চলছে। অনেক অপমানিত হয়েছি, লোকের বাড়িতে গিয়ে যখন কাজ করেছি অনেক অপমানিত হয়েছি, সেসব বলতে গেলে এখন চোখে জল চলে আসবে। কিন্তু আজকে উনি সাকসেসফুল। আজকে মোটামুটি একটা ব্রাইডাল মানে বিয়ের সিজনে কটা মোটামুটি আপনার কাছে ব্রাইডাল? ওই রকম ভাবে বলা যায় না যে কটা বুকিং আসবে, এটা সম্পূর্ণরূপে মানে ক্লায়েন্টের চয়েস, আর অবশ্যই আমার ভাগ্য। তো এখন এমন হয়ে গেছে না, এক একটা সিজনে বিয়ের ডেট খুব কম থাকে, যেমন এক একটা ডেটে এতটাই কাজের প্রেশার পড়ে যায়, তখন আর মানে হয়ে ওঠে না যে কাউন্টিং করা। হয়তো সেই ডেটে আমি 10টা ব্রাইড ক্যান্সেল করছি, কিন্তু করতে পারছি কিন্তু একটাই ব্রাইড। তো আর আমি না মানে আমি মানে আমার শুধু ক্ষেত্রে নয়, আমি আমার আপকামিং যেসব স্টুডেন্ট বা আমার যারা স্টুডেন্ট রয়েছে এবং আপকামিং যারা এই প্রফেশনে আসতে চাইছো, তাদের সবার ক্ষেত্রে আমার একটা কথাই বলা, যে তোমরা কখনোই টাকা পয়সার পেছনে না ছুটে যদি একটুখানি মানে সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে কাজটাকে ভালোবাসো, তাহলে একদিন নিজেরাও কিন্তু সাকসেসফুল হবে। তো এটাই যে কাজ শিখতে হবে এবং ধৈর্য দিয়ে কাজটাকে ভালোবেসে কাজটাকে করে যেতে হবে, তবেই একটা সময় পয়সা ইনকাম করা যাবে। প্রথমে যদি আমি মনে করি যে আমি কাজ করব, আমি সেই কাজ করে প্রথম দিন থেকে পয়সা ইনকাম করব এবং প্রথম দিন থেকে আমি একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করব, সেটা কিন্তু কখনোই পসিবল না। তাহলে ওই কাজটা হয়তো একটা সিজনই চলবে, সেকেন্ড সিজন থেকে কিন্তু আর চলবে না। তো সেইভাবে এই প্রফেশনে টিকে থাকতে গেলে আগে কাজটাকে ভালো করতে হবে, কাজের প্রতি ফোকাস করতে হবে, আর টাকা পয়সার দিকে ফোকাস করলে হবে না। তো আমি সেই টাকা পয়সার দিকে ফোকাস করিনি বলে আজ এখানে দাঁড়িয়ে আছি। এমনও অনেক সময় হয় যে অনেক ক্লায়েন্টকে আমি বিনা পয়সায় সাজাই, সেটা কিন্তু কেউ জানে না, শুধু জানে আমি আর আমার ওই ক্লায়েন্ট বা ক্লায়েন্টের বাড়ির লোক, এর থার্ড পার্সন আর কেউ জানে না।
কেন? তারও কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আর এখন প্রত্যেকটা মেয়ে বলো তার বিয়েতে সাজতে চায়, আর সে যখন সাজতে চায় তার একটা নিজস্ব ইচ্ছা থাকে, কিন্তু হয়তো কি যে ওর মানে আর্থিক অবস্থা এতটাই ডাউন থাকে যে সে তার ইচ্ছাটা পূরণ করতে পারে না। তো তাদের ইচ্ছা পূরণ করার দায়িত্ব কিছু কিছু মেকআপ আর্টিস্টেরও থাকে। তো সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা আমার পরম পাওয়া, যে আমি তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। না, এটা খুব ভালো উদ্যোগ। মানে কারোর কাছে পয়সা নেই, কিন্তু বিয়ের সময় তার একটা, সবারই মেয়েদের একটা সাজার ইচ্ছা থাকে। হ্যাঁ, উনি যে এটা পয়সা না নিয়ে তাদেরকে যে সাজাচ্ছেন, এটা কিন্তু অনেক আশীর্বাদ, যার জন্য হয়তো উনি আস্তে আস্তে আরো উপরে মানে ওনার স্বপ্নের দিকে এগোতে পারছেন, একদম ওনার যেটা লক্ষ্য সেই দিকে এগোতে পারছেন। আমি ঠিক আচ্ছা, সেটা বলবো না, কারণ আপনারা আছেন, আপনারা সবাই দেখছেন ভিডিওটা, এবং যারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা দেখছেন, তারা আশীর্বাদ করবেন যাতে আমি এখন যে পজিশনে আছি সেখান থেকে আরো উপরে উঠতে পারি। না, অনেক এরকম মানসিকতা থাকলে সবাই এগোতে পারবে, আপনিও তো পারবেনই। আচ্ছা, আর কঠোর পরিশ্রম তো দরকার হ্যাঁ, আছে। এটা তো সবসময় দরকার, কঠোর পরিশ্রম ছাড়া। আর প্রথমেই যদি কেউ ভাবে আমি অনেকটা আয় করে নেবো বা অনেক আমি সাকসেস হয়ে যাবো, সেটা কখনোই সম্ভব নয়। একদম টাইম দিতে হবে, সৎ থাকতে হবে, এবং পরিশ্রম অবশ্যই লাগবে। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট আপনার কাছে শিখতে আসে, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ। বা কোথায় আসবে, বা সেটা যদি একটু আচ্ছা, বলেন। প্রথমে আমি বলি যে আপনি আগে যে কোয়েশ্চেনটা আমাকে করলেন যে কোয়ালিফিকেশনে, আমি ওটা স্কিপ করে যাচ্ছিলাম। হুম। তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট এই দুটো প্রফেশনের ক্ষেত্রে কোনো রকম কোয়ালিফিকেশন প্রয়োজন হয় না। যে ড্রয়িং যদি কেউ জানে তাদের কি হ্যাঁ, সুবিধা হয়? যদি যদি কেউ ড্রয়িং জানে তাদের তো স্কিলটা আরো বেশি, তাদের ওটা নিজের সত্তা, নিজের মন থেকে আসে। যেমন কলকা ক্লাসে আমরা শেখাই যে কলকা কিভাবে করবে, যদি তার হাতের ড্রয়িংটা থেকেই মানে আগে থেকেই থাকে, তাহলে অটোমেটিক ওটা ওর আগে আগে মানে কম সময়ের মধ্যে শিখে যাবে। আর শুধু তো কলকা নয়, এখন যত মানে সময় এগোচ্ছে, মেকআপ কলকা সবকিছুই আপগ্রেড হচ্ছে। তো সেখানেও কিন্তু মানে ইয়েটা অনেকটা মানে স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিসটা তো আছেই, যে যত বেশি প্র্যাকটিস করবে তার হাত তত বেশি সুন্দর হবে। আর মেকআপের ক্ষেত্রেও তাই, বিউটিশিয়ানের ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে হাতের কাজ, এখানে পড়াশোনার কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, বিউটিশিয়ানের ক্ষেত্রে আমরা একটুখানি লেখার ব্যাপার থাকে, যেটা লিখলে মানুষের মনে থাকবে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, সবাই আমরা ইউটিউব দেখি, গুগল দেখি, তো আমি যে জিনিসটা ভুলে যাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমি গুগল, ইউটিউব এইসব দেখে কালেক্ট করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমার এখন আর নোট ডাউন করার কোনো প্রয়োজন হয় না। এবার কিছু কিছু ক্ষেত্রে নোট ডাউন করে রাখলে কি হয়, যে না আমি যেটা ভুলে যাচ্ছি আমি চটপট করে দেখে নিলাম, আমাকে সেটা খুঁজতে হলো না। তো এটার জন্য কিন্তু আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু কোনো রকম পড়াশোনা জানে না, তারা আমাকে প্রথম দিনে এসে বলে যে দিদি লিখতে হবে কিছু, আমি কিন্তু মনে রাখতে পারবো। তাদেরকে আমি এটাই বলি যে তুমি মনে রাখো তাহলেই হবে। কিন্তু আমি দেখেছি যে এডুকেটেড পার্সন রয়েছে, মানে ধরো যে এডুকেটেড রয়েছে যে মানুষটা, আর যে ধরো স্কুলে বেশি দিন যায়নি বা পড়াশোনার সম্পর্কে মানে একটু ডাউন, ওর থেকে ওর শেখার আগ্রহটা কিন্তু অনেক বেশি থাকে। কারণ ওই মানুষটা ভাবে যে আমাকে এই কাজটা করে এগিয়ে যেতে হবে, কিন্তু পড়াশোনাটা তো অবশ্যই দরকার। আমি নিজেও পড়াশোনা করেছি, আমি নিজেও এমএ পাস, তো কখনো ভাবিনি যে এই প্রফেশনে আসবো। ওই যে বললাম উচ্চ মাধ্যমিকের পরেও ভাবিনি, মানে ওটা আমি কন্টিনিউ করছিলাম, কিন্তু এটা নিয়ে যে আমি সেটেল হয়ে যাবো এটা কখনো ভাবিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয়, আপনি কি সঠিক ডিসিশন নিয়েছেন? আমি সঠিক ডিসিশন নিয়েছি কিনা জানি না, এখনো জানি না, কিন্তু ভবিষ্যতে এখনো আমার ইচ্ছা আছে যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করবো, এখনো টুকটাক চর্চা চালিয়ে যাই। আমি পড়াশোনাটার মধ্যে থাকতে ভালোবাসি, প্রফেশন হিসেবে তো এটাই বেশি প্রফেশন হিসেবে এটা বেছে নিয়েছি, এটাই কন্টিনিউ করছি। দেখা যাক এখন কতদিন এইভাবে টিকে থাকা যায়। আর এইভাবে এটা এই প্রফেশনটা হচ্ছে লড়াই করে টিকে থাকা, তো প্রত্যেকটা মানুষকে লড়াই করে টিকে থাকতে হবে। অনেকটা তো অন্যরকম করতেই হবে, কারণ এখন আমরা দেখতে পাই মানে খানিকটা যে মানে একটা শহরের মধ্যে একটা মোড়ে বা কিছুটা গেলেও মানে বিউটি পার্লার অনেক হয়ে গেছে, তো একটু আলাদা নিজেকে ওদের থেকে করতে হবে যাতে সবাই। একদমই। এবার ওই যে বললাম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা হয়। আমি যদি ধরো 5টা মানুষের থেকে আলাদা হই এবং আমার বিহেভিয়ার ভালো থাকে, আমার কাজে মানে কাজে সবাই স্যাটিসফাই হয়, ক্লায়েন্ট স্যাটিসফাই হয়, তাহলে অবশ্যই আমার কাছে আসবে। এইবার আমি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকেই আমার কাজ পাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ, এবং সেই সূত্রে আমাকে আজকে মানুষ অর্পিতা ঘোষ সরকার হিসেবে চিনছে। তো আমাকে যে যারা চেনে তারা আমার কাছে নির্দ্বিধায় আসে, এবং অনেক দূর থেকে অনেক মানুষের ভালোবাসা আমি পাই। অনেক দূর দূর থেকে মানুষ আমাকে সাজানোর জন্য বুকিং করতে চায়, কিন্তু আমি সময়ের জন্য যেতে পারি না কখনো কখনো। আর ফ্রি থাকলে অবশ্যই চেষ্টা করি। আর পার্লার সার্ভিসের ক্ষেত্রে আমি আগে হোম সার্ভিস করতাম, প্রচুর প্রচুর হোম সার্ভিস করেছি। আমার অনেক ক্লায়েন্ট এখনো আমাকে রিকোয়েস্ট করে যাওয়ার জন্য, বাট আমি পার্লারটা করার পর থেকে আর সেই সময়টা করে উঠতে পারি না।
তো যেসব ক্লায়েন্টরা বোঝে তারা এখনো আমার পার্লারে আসে, এবং তারা আসলে আমার ভালো হয়। তো কোনো কোনো ক্ষেত্রে যারা একদমই ধরো আসতে পারে না, ছোট বেবি থাকে, রিকোয়েস্ট করে, তো সেই সব ক্ষেত্রে আমাকে যেতে হয়, মানে ওদের রিকোয়েস্টের জন্য আমাকে যেতে হয়। আর এই পার্লারটা আমার 1 বছর হয়নি এখনো। তো এই টুকটাক ভাবে সাজিয়েছি যতটুকু নিজে পেরেছি, নিজের দক্ষতায় আর নিজের ভালোবাসায়। না, আমাদের সবারই একটা আন্তরিকতা বা একটা আমাদের শুভকামনা রইল ওনার জন্য, উনি আরো বড় হন এবং আরো স্টুডেন্টদের শিখিয়ে মানে এই সবাইকে একটা কাজের সুযোগ করে দেয়। এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা, যে কাজের সুযোগ, এটা কিন্তু সবাই পারে না, যেটা আপনি করছেন। আমার যারা স্টুডেন্ট রয়েছে, যদি কখনো মানে আমি স্টুডেন্টদের রিভিউ বানিয়ে পারি, বা কখনো যদি আমি স্টুডেন্টদেরকে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শো আপ করাতে পারি, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমার স্টুডেন্টরা, এমন অনেক স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ প্রত্যেকটা 10 জনের মধ্যে 10 জন তো আর পারফেক্ট হতে পারে না, 10 জনের মধ্যে 5 জন পারফেক্ট হতে পারে, এবং ওই 5 জনের মধ্যেও কিন্তু 2 জন আরো বেশি অ্যাডভান্স লেভেলের থাকে, যারা কাজটাকে নিয়ে আমার মতন ভালোবাসে এবং আমার মতন এগিয়ে যেতে চায়। তো তাদেরকে আমি অনেক অনেক মানে সাপোর্ট করি, যে প্রথম প্রথম তো তারা নিজেরা ক্লায়েন্ট মানে খুঁজে নিতে পারে না, তো যে ডেট গুলোতে আমি অ্যাভেলেবেল থাকি না, তো আমি সেই ডেট গুলোকে তাদের দেওয়ার চেষ্টা করি, যাতে তারাও 2 পয়সা ইনকাম করতে পারে, কারণ তারাও অনেক কষ্ট করে এই প্রফেশনে এসেছে, কিছু আশা নিয়ে এসেছে। চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার। তো তোমরা যদি কেউ শিখতে চাও, আমার কাছে ট্রেনিং নিতে চাও বিউটিশিয়ান এবং সেলফ মেকআপ এবং মেকআপ আর্টিস্ট এই প্রফেশনে, তাহলে নির্দ্বিধায় আমাকে আগে জয়েন করতে পারো। আপনার নাম্বারটা কি আমরা স্ক্রিনের তলায়? একদম একদম, অবশ্যই আমরা তাহলে স্ক্রিনের তলায় শো করব, এটা যখন পডকাস্ট হবে আপনারা দেখে নেবেন, ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন। একদম, আমি শ্রীরামপুরে থাকি এবং আমার স্টুডিও কাম পার্লার হচ্ছে নগর মোড়, নিয়ার রয়্যাল এনফিল্ড গাড়ির শোরুম। তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু এখানে সাজতেও আসতে পারেন, আমি স্টুডিও বুকিংও নিচ্ছি, লাস্ট 3-4 মাস ধরে আমি স্টুডিও বুকিং নিচ্ছি, এবং আপকামিং সিজনের জন্য স্টুডিও বুকিং ওপেন রয়েছে। তো যদি কারোর বাড়িতে প্রবলেম থাকে, অনেকে আমাকে রিকোয়েস্ট করে দি তোমার কাছে সাজতে যাবো, অবশ্যই তোমরা চলে এসো নির্দ্বিধায়। তোমরা এখানে ফুল সাপোর্ট পাবে এবং তুমি পুরো ফুল সেফটি পাবে। আমার জিটি রোডের একদম উপরেই আমার পার্লার, আর তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। মানে কেউ যদি সাজতে চান তাহলেও দিদির সাথে যোগাযোগ করতে পারেন, বা কেউ যদি এটাকে শিখে নিজের প্রফেশন হিসেবে বেছে নিতে চান তাহলেও দিদির সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আপনি ধরুন যখন ভাবলেন যে আপনি এই এই ফিল্ডে আসবেন, মা বাবা কোনো সাপোর্টই কি পাননি? না, মেন্টাল সাপোর্ট আমি ফুল পেয়েছি। আমার বাবার একটু অমত ছিল, কারণ বাবা চেয়েছিল, কারণ সেই সময় তো এই প্রফেশনটা এত বেশি মানে সবার মুখে মুখে প্রচারিত ছিল না, তো বাবা ভেবেছিল যে মেয়ে পড়াশোনা করছে, মানে মোটামুটি একটা। যখন যখন ভাবা হলো যে মানে আমি এই প্রফেশনে আসবো, তো বাড়ির সাপোর্ট কেমন ছিল আপনার কাছে? বাবা মা বা আপনার যদি ভাই বোন, মানে সবার একটা সাপোর্টের তো একটা দরকার কিছু করতে গেলে। হ্যাঁ, আর্থিক সাহায্য আমি কারোর থেকে নিইনি, কিন্তু মেন্টাল সাপোর্ট কিন্তু আমাকে সবাই করেছে। মা বাবা এখন অব্দি আমাকে ফুল সাপোর্ট করে গেছে, আগে মানে একদম স্টার্টিং থেকে এখন অব্দি করে যাচ্ছে। আর আর্থিক সাহায্য নিইনি এই কারণেই যে আমি নিতে চাইনি, আমার বাবা চাইলেই করতে পারতো, কিন্তু আমি নিইনি। আমি ভেবেছিলাম যে যারা পরিবারের সাপোর্টটা পায়, মানে ধরো আর্থিকভাবে সাপোর্টটা পায়, তাদের মধ্যে সেই এগিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা থাকে না। তো আমি নিজের দক্ষতার সাথে চেষ্টা করেছি, এবং এটা হয়তো সবার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে নয়, হ্যাঁ সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ওইটা নিয়ে কোনো ইয়ে নয় যে আমাকে নিজে করে। মেন্টাল সাপোর্টের ক্ষেত্রে আমাকে কিন্তু প্রথম দিন থেকে আমার মা বাবা বোন ফুল সাপোর্ট করেছে, এবং আমার বোনের জন্যই আমার মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে আসা। আমার বোন আমাকে মানে রীতিমতন জোর করেই যে না তোকে করতে হবে, এখন মানে মেকআপ অনেক অ্যাডভান্স লেভেলে, তো তোকে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে, তোকে এই প্রফেশনে আসতে গেলে তোকে একটা ভালো জায়গায় ট্রেনিং নিতে হবে। তো আমি তারপর একটা ইনস্টিটিউশনে শিখি, এবং ওর জোর জবরদস্তিতেই যাওয়া, এটা আমি সবসময় সবাইকে বলি, এটা আমার বলতে ভালো লাগে, মন থেকে ভালো লাগে যে আমি ওর জন্যই এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে ও আমার পাশে নেই, কিন্তু আমার মানে কি বলবো, ওর জন্য আমি এতটুকু আসতে পেরেছি। কেন? মানে ওর বিয়ে হয়ে গেছে একটু দূরে, এবার আমি ওকে সবসময় কাজে সাপোর্টটা পাই না এখন আর, কিন্তু প্রত্যেকটা কাজে আমি ওকে মানে পাশে চাই, আমার যত স্টুডেন্টরা থাকুক, কিন্তু ওই একটা দিনে এতগুলো কাজ যখন চলে আসে না, মানে ও আমাকে ফুল সাপোর্ট দিত, মানে মানসিক দিক থেকে। মানে এখনো যদি আমার একটা ব্রাইডাল বুকিংও হয়,
যে ও আমাকে কন্টিনিউ মানে সাপোর্ট দেয় যে কোনো ব্যাপার না, যদি ঠিক হয়ে যাবে, তুই এত ভয় পাচ্ছিস, ঠিক সময় কমপ্লিট করে ফেলতে পারবি। আর ওর ওর প্রতি আমার একটা আলাদা আবেগ কাজ করে। আর ও আমার বোন না শুধু, ও আমার বন্ধুও অনেক, মানে আমার প্রিয় বন্ধু, যাতে আমি সবকিছু শেয়ার করতে পারি। আর ওর জন্য আমার এই প্রফেশনে আসা। আজকে যেটুকু আছে, যদি আমি কারোর ক্রেডিট দিতে চাই, তাহলে আমার বোনের ক্রেডিট দিতে হবে, যে ও ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। মানে মেন্টালি অনেকটাই একদম জোর দিয়েছে। মনের দিক থেকে ও আমাকে এখন অব্দি শুধু আমাকে এটা বলে যে দিদি আমি দূরে থাকতে পারি। আর যেহেতু সদ্য বিয়ে হয়েছে, 3-4 মাস হয়েছে, তাই খারাপ লাগাটা অনেক বেশি। আজকে কথাগুলো বলতে বলতে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এখন অব্দি আমাকে সাপোর্ট করে, এইভাবেই হয়তো সারা জীবন করবে। ওকে আমি কাজের ক্ষেত্রে সাপোর্টে না পাই, কাজের ক্ষেত্রে না পাশে না পাই, মেন্টালি অনেক অনেক। এবার পরিবারের ক্ষেত্রে আমার শ্বশুর বাড়িও এখন বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িও অনেক খুব রিসেন্ট বিয়ে হয়েছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে আপনার? এই 2 বছর। 2 বছর হয়েছে, কিন্তু এই যে প্রফেশনটা করছে নিশ্চয়ই শ্বশুর বাড়ি সাপোর্ট আছে? অবশ্যই। তাছাড়া তো এটা সম্ভবই না। ওনার হাজবেন্ড, ওনার শ্বশুর শাশুড়ি, তো ওনাদের সাপোর্ট কিভাবে? একদম, আমার কাজের জার্নিটা শুরু হয়েছে বাপের বাড়ি থেকে। এখানে তো অনেকটাই টাইম দিতে হয় আপনাকে, ওখানে কম দিতে। বাপের বাড়ি থেকে কাজের জার্নিটা শুরু হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে আমি যেহেতু শ্বশুর বাড়িতে থাকি, তো শ্বশুর বাড়ি থেকে আমার প্রচুর সাপোর্ট রয়েছে। আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর আমাকে প্রচুর সাপোর্ট করে। আমার শাশুড়ির কাছে শুধু আমার কাজটা আগে, যে তোর অনেক বড় পাওনা আপনার কাছে, যখন তোর কাজ থাকবে তুই চলে যাবি, তোকে কিচ্ছু করতে হবে না। আমি চেষ্টা করি যে কাজটাকে ফোকাস করার, এবং আমার একটু একটু খুশিতে, মানে আমার এই কাজের জগতে একটু একটু সাকসেসফুল যখন হই, আমি একটা কাজ করে আসি, সেটা বাড়িতে শেয়ার করি, পরিবারের লোকেরা অনেক অনেক বেশি খুশি হয়। কখন আমাকে জিজ্ঞাসা করে না যে আজকে কত টাকা ইনকাম হলো, কখনো জিজ্ঞাসা করে না। শুধু আমাকে এটা বলে যে আজকে ক্লায়েন্ট ভালো ছিল তো, আজকে কাজটা ঠিকঠাক হয়েছে তো। তো আমি আপনি খুব লাকি। একদম, বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমি বোথ সাইডেই লাকি, যে আমি এমন মানুষগুলোকে পাশে পেয়েছি যারা আমাকে মানে প্রচুর প্রচুর সাপোর্ট করে। শ্বশুর বাড়িতে আমি নতুন, এবং আমি আমার শুধু শ্বশুর শাশুড়ি বলে নয়, হাজবেন্ড বলে নয়, আমার শ্বশুর বাড়ির আরো অনেক মানুষ রয়েছে, আমার পিসি শাশুড়ি রয়েছে, আমার কাকি শাশুড়ি, এরা সবাই রয়েছে। এরা সবাই আমার কাজকে মানে অনেক অনেক বেশি ভালোবাসে এবং আমাকে অনেক সাপোর্ট করে। তো এইভাবেই চলছে। মানে অনেক সময় কি হয়, মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে তখন নিজের মনের মতো একটা কিছু কাজ সে স্থির করে যে আমি এটা করব বা আমি এটা নিয়ে এগোবো। অনেক সময় কি হয়, মেয়েদের বিয়ের পর তার শ্বশুরবাড়ির চাপে বা বিভিন্ন কারণে সেই কাজগুলো সে করতে পারে না মন থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দিদি খুব লাকি যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছে যে ওনারা সাপোর্ট করছেন। এটা কিন্তু আমাদের সব মেয়েদের হওয়া উচিত। হ্যাঁ, যারা সাপোর্ট করেন না তাদের বৌমাদের আমি বলবো নিশ্চয়ই সাপোর্ট করুন, তারাও একটা জায়গায় পৌঁছাতে পারবে। একদমই। এমনও অনেক সময় হয় যখন আমি পার্লারে বিজি থাকি, আমার কাস্টমার আসে, কোনো কোনো সময় যখন পার্লারে আমি তালা দেবো তখন আমার কাস্টমার আসে। তো সেই সময় আমার বাড়ি ফিরতে ফিরতে 11টা 11:30 বেঁচে যায়, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম অবজেকশন কখনো আসে না যে এত লেট কেন হলো। হ্যাঁ, লেট হলে আমার যেতে একটু প্রবলেম হয়, তখন আমার হাজবেন্ড আমাকে নিতে আসে। তো ফোনে জানিয়ে দিলে হয় যে হ্যাঁ একটু দেরি হবে, এবং তারা বোঝে, তারা জানে যে না আমি এখানেই আছি এবং এখান থেকে আমি বাড়ি যাবো। তো এই বিশ্বাসটাও তাদের মধ্যে রয়েছে। আর এইভাবে যদি সাপোর্ট তারাও আমাকে না করতে, তাহলে আমি এইটুকুও করতে পারতাম না। কারণ সবকিছুর জন্য না সাপোর্টটা প্রয়োজন। একটা মেয়ে হিসেবে যখন আমরা মানে নিজেকে সফল করে তুলতে চাই, তখন কিন্তু পরিবারটা আগে। কারণ পরিবারের সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না, কিছুই করা সম্ভব না। কিছু করা সম্ভব না। তোমার কাছে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তুমি যদি সেই মেন্টাল সাপোর্টটা না পাও, তাহলে তুমি কখনোই সেকেন্ড স্টেপটা কখনোই ফেলতে পারবে না। আচ্ছা, মোটামুটি এই যে আপনি তো নিজে শিখেছেন বা শেখাচ্ছেন, তো কবে থেকে শেখাচ্ছেন? মোটামুটি শেখানোটা কবে থেকে শুরু হলো, মানে কত বছর হলো? শেখানোটা আমি শুরু করেছি লকডাউন থেকে, মোটামুটি 19-20 সাল। মোটামুটি মানে কদিন লাগে? লকডাউন একটু আগে থেকে শুরু করেছি। তো তখন থেকে একটু একটু করে আমার মনে হলো, মানে আমি শেখাবো কখনো ভাবিনি। তখন আমি নিজে কাজ করছি, তখন নিজের এতটাও পরিচিতি হয়নি। তো যারা আমার মানে কাছাকাছি ছিল যেসব মানুষগুলো, তো তাদের কয়েকজনের মনে হয়েছে যে তুমি শেখাবে, তাহলে আমি শিখবো। তো তখনই ওই একটু একটু করে স্টার্ট করা,
দুজন একজন। আর এই পুরো কোর্সটা করতে কতদিন সময় লাগে, মানে খুব ভালোভাবে শিখতে? যদি বিউটিশিয়ান কোর্স হয় সেটাও মোটামুটি 4 থেকে 5 মাস সময় লাগে, কখনো কখনো সেটা 6 মাসও চলে যায়, কারণ বিউটিশিয়ানের অনেকটা লেন্দি ব্যাপার থাকে। মানে বিউটিশিয়ানের ক্ষেত্রে কি হয়, হাতে ধরে শেখার ব্যাপারটা থাকে, আর অনেক কিছু রয়েছে এর মধ্যে। মানে একটা পার্লারে যা যা কাজ করানো হয়, তো সেই কাজটা যখন হাতে ধরে শিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়, তো সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায়। তো সেখানে মোটামুটি 6 মাসটা ধরেই আমরা এগোই। আর মেকআপের ক্ষেত্রে একটু কম, সময়টা কম লাগে, কারণ মেকআপটা ওই যে মানুষের ভালোবাসা থাকে, তো মেকআপটা যখন ভালোবাসা থাকে তখন ওই একটু তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা আর কি। তো মোটামুটি ওটা 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেমন ক্লাস হয়। কোর্স কবে থেকে চালু হয়, মানে মাসের বছরের কোন মাস থেকে? না, ওরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি যখন ক্লাস করাই তখন আমার যেরকম স্টুডেন্ট হয় আমি সেভাবেই ক্লাসটা কন্টিনিউ করি। ধরুন আমার এখন ক্লাস চলছে যেটা, এরপর যদি আমি আরো 3 জন স্টুডেন্ট পাই বা 2 জন স্টুডেন্ট পাই, আমি ওদের সাথে আমি নিতে পারবো না, আমাকে তখন একটা নতুন ব্যাচ স্টার্ট করতে হবে। তখন আমি আবার একটা নতুন ব্যাচ ওখান থেকে স্টার্ট করে দিই। তো ওই রকম ব্যাপার নেই যে আমার এই মাস থেকে শুরু হবে, একটা শেষ হলে চেষ্টা করি আর একটা কন্টিনিউ করার। কখনো কখনো কেউ রিকোয়েস্ট করলে বা স্টুডেন্ট অ্যাভেলেবেল হয়ে গেলে আমি ওর মধ্যে একটা আলাদা করে নতুন ব্যাচ করে আলাদা টাইমিং করে নিই। ধরুন এই ভিডিওটা যখন পডকাস্ট হবে, তো অনেকেই থাকবে যে যার হয়তো আর্থিক সামর্থ্য সেরকম নেই, কিন্তু কাজটা শিখতে চায়। তো আপনার তরফ থেকে কি সেই সাপোর্টটা তাদের পাওয়া যাবে, যে আমরা যে হয়তো ফিস সেটা তো সে দিতে পারলো না, তার থেকে একটু কম আপনাকে রিকোয়েস্ট করলো? দেখুন, অনেক স্টুডেন্টরা হয় যারা শিখতে চায়, কাজটাকে মন দিয়ে শিখতে চায়, কাজটা শিখে এগিয়ে যেতে চায়। তো তারা ওই টাকা পয়সার কথা ভেবে শিখতে মানে ভয় পায়, ভাবে যে আমি যদি এই প্রফেশনে ঢুকে যাই তাহলে অনেকটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে তোমরা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি আমার দিক থেকে যতটা সম্ভব কনসিডার করে দেওয়ার চেষ্টা করব, এবং আমি প্রত্যেককে সেটা করি। অনেকেরই সমস্যা থাকে, যদি তার শেখার আগ্রহ থাকে এবং অবশ্যই জেনুইনলি তার আর্থিক অবস্থা খারাপ থাকে, অবশ্যই তাকে আমি কিন্তু ফুল সাপোর্ট দেবো। মানে দিদি প্রথমে দেখে নেবেন যে যে ব্যক্তি বা কেউ যদি, যার মনের ইচ্ছাটা প্রচুর আছে যে আমি শিখবো, কিছু করতে চাই, সেটা কিন্তু উনি দেখে নেবেন। এরকম নয় যে আমি এখানে টাইম পাস করতে এলাম। আমি যদি বোঝে যে না এর হবে বা এর একটা চেষ্টা আছে, এর একটা সৎ চিন্তা ভাবনা আছে, তাকে দিদি নিশ্চয়ই সাহায্য করবেন। কারণ আমি বলি, কারণ আমরা যখন এই ইন্ডাস্ট্রিতে রয়েছি অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই, অনেক রকম এমন অনেক ক্লায়েন্ট আছে, যেহেতু আমাদের অনলাইন ব্যাপারটাই বেশি থাকে, অনলাইনে বুকিং হচ্ছে, অনলাইনে সবকিছু, আমি তাকে কখনো দেখিনি, তাকে কখনো জানি না, তার কথার বেসিসে আমি অনেক দূরে চলে যাচ্ছি, তার কাছে সাথে চলে যাচ্ছি। সে আমাকে যখন বুকিং করছে, সে আমাকে বলছে যে আমি আমার খুবই ক্রাইসিস চলছে, আমার এই প্রবলেম, তুমি প্লিজ একটু কনসিডার করো, একটু কম নাও। তো সেক্ষেত্রে যখন তার ধরুন আমার চার্জটা আমি কমিয়ে দিচ্ছি, কিন্তু আমি যখন তাকে সাজাতে যাচ্ছি সেখানে গিয়ে আমি তার অন্য রূপ দেখছি। সেখানে গিয়ে দেখছি যে তার ভেন্যু বিশাল আয়োজিত এবং প্রচুর গেস্ট সেখানে তার বিয়ে হচ্ছে বিশাল আয়োজন করে এবং প্রচুর প্রচুর গোল্ড সে পড়ছে। তো সেক্ষেত্রে নিজেকে মনে হয় যে আমি তার অবস্থাটা না বুঝেই তার কথা মানে বিশ্বাস করে নিয়েছিলাম। তো এইভাবে অনেক ঠকেছি, এখনো ঠকছি, এবং আমার মতন হয়তো অনেক মেকআপ আর্টিস্টও এইভাবেই ঠকছে। কিছু ক্লায়েন্ট রয়েছে, সবার কথা বলবো না, 100 জনের মধ্যে 5 জন এরকম হয়। তো সেইভাবেই আমাদের এখন বিশ্বাস করতে মানুষকে ভয় করে যে সে আদৌ সত্যি কথা বলছে। তো কখনো কখনো এমন হয় না যে সে বিয়ে বলছে, বিয়ের দিন ক্যান্সেল করছে, মানে সে অ্যাডভান্স করছে মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে, বিয়ের দিন সকালে বলছে তার বিয়ে ক্যান্সেল, পরে জানতে পারছি তার বিয়ে হয়েছে অন্য কাউকে দিয়ে, হয়তো অন্য কাউকে দিয়ে সেজেছে বা সে নিজে সেজেছে। কিন্তু এইভাবে অনেক ঠকেছি। মানে আপনার তখন অন্য জায়গায় সেই বুকিংটা নেওয়া হয় না, সেখানেও হয়। কিন্তু এটা আমি মানে তখন নিজের মনকে সান্ত্বনা দিই যে একটা কাজ ক্যান্সেল হয়েছে, কিন্তু একটা কাজ ক্যান্সেল হয়ে আরো 5টা কাজ আসবে, তখন এইভাবেই নিজের মনকে শক্ত করার চেষ্টা করি। খারাপ তো লাগে। আমি ওনার কথা অনুপাতেই বলছি, উনি যেটা বললেন যে বুকিং হলে আমরা অনেক দূরে চলে যাই, তাদেরকে চিনি না বা তাদেরকে জানি না, এরকম অনেক পরিস্থিতি আছে। এরকম কোনো মানে ঘটনা ঘটেছে, মানে খুব ভালো বা একটা খারাপ ঘটনা, যে আপনি এরকম চেনেন না, চলে গেছেন, খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, বা এরকম কিছু কি ঘটেছে কখনো? আমার ক্ষেত্রে এখনো সেই রকম পরিস্থিতির আমি মানে হয়নি কখনো, দূরে গেলেও আমি খুব ভালো এক্সপিরিয়েন্সই পেয়েছি।
কারণ সেই সব কিন্তু এটা তো একটা মনে ভয় থাকে, আমরা কাউকে মনের মধ্যে ভয় থাকে, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখছি এই সিজনেও অনেক মেকআপ আর্টিস্ট রয়েছে যারা রীতিমতো লাইভ ভিডিও করছে, বা আমার অনেক মেকআপ আর্টিস্ট বন্ধু রয়েছে তাদের মুখে শুনেছি যে তারাও খুব খারাপ সিচুয়েশনে পড়েছে, বাড়ি ফিরতে পারেনি, সারা রাত স্টেশনে কাটিয়েছে, টাইমিং এর প্রবলেম হয়েছে। তো এগুলো শুনে আমাদেরও ভয় করে যে আমরাও হয়তো আমার সাথেও হয়তো কোনোদিন এরকম ঘটনা ঘটতে পারে। তো তবুও বলবো যে এইভাবে তো হতেই পারে, এরকম সিচুয়েশনে আমরা পড়তেই পারি, কিন্তু তবুও ওভারকাম করে এগিয়ে যেতে হবে। কারণ 5টা ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট এরকম হতেই পারে, তো ওটা নিয়ে ভাবলে হবে না। তার মধ্যে যে 4টে ক্লায়েন্ট ভালো থাকবে, সেই 4টে ক্লায়েন্টের ভালোবাসা তুমি এগিয়ে যেতে পারবে, ওই একটা ক্লায়েন্টের খারাপ ব্যবহারটা তুমি ভুলে যেতে পারবে। তো ওটা নিয়ে ভেবো না, তোমরা অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে করে গড়ে তুলতে চেষ্টা করো। এই প্রফেশনে আসতে হবে এমন কোনো ব্যাপার না, প্রত্যেকটা মেয়েকে বলবো নিজের পায়ে দাঁড়াও। একটা সময় ছিল যখন মানুষ বলতো রাস্তাঘাটে যে তোমার বাবা কি করেন, তোমার বিয়ের পর তোমার হাজবেন্ড কি করেন, কিন্তু আমি আমার দিক থেকে বলবো, আমি আজও যখন রাস্তা বেরোই আমাকে দেখলে ম্যারেড মনে হয়, হয়তো মানে সবাই বুঝতেই পারে ম্যারেড, কিন্তু আমাকে আজ অব্দি রাস্তাঘাটে কেউ জিজ্ঞাসা করেনি যে তোমার হাজবেন্ড কি করে। আমাকে এখন সবাই জিজ্ঞাসা করে যে তুমি কি করো। তো আমার কাছে মনে হয় যে এটাই যথেষ্ট, এটা বড় পাওনা, অনেক বড় পাওনা, যে আমি আমার নিজে একটা পরিচিতি করতে পেরেছি। আমার বাবার পরিচয় বা আমার হাজবেন্ডের পরিচয়ে আমাকে তো পরিচিত হতে হয়নি। হ্যাঁ, আমরা তাদের সাপোর্ট চাই, তাদের পরিবারের সাথে আমার পরিচয়, কিন্তু বাইরের লোকের কাছে কিন্তু আমার এটা পরিচয় যে আমি অর্পিতা, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান, আর আমি নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছেতে, নিজের ভালোবাসায় আজকে এই জায়গায় আসতে পেরেছি, এবং চাইবো যে আগামী দিনেও তোমরাও আমার মতন এভাবে নিজেকে গড়ে তোলো এবং কাজের প্রতি ফোকাস রেখো। আর এই যে 12-13 বছরের আপনার যে জার্নি, এরকম কোনো কিছু মানে মেমোরেবল ঘটনা, মানে এই শিখতে গিয়ে বা শেখাতে গিয়ে, মানে একটা যদি ঘটনা একটু শেয়ার করেন, মানে এরকম যেটা আপনার মনে হয়তো চিরকোনোদিন ভুলতে পারবেন না, এরকম কিছু একদমই ভুলতে না পারার মতন অনেক ঘটনা রয়েছে। যেমন প্রথমে বলি যে আমি যখন জার্নি শুরু করি তখন বলেছিলাম যে আমি হোম সার্ভিস করতাম। তো একটা আইব্রো করার জন্য আমি দুপুরবেলা যেতাম সাইকেল চালিয়ে। যখন আমি ওই দুপুরবেলা সাইকেল চালিয়ে আইব্রোটা করতে যেতাম তখন আমি 10 টাকা নিতাম আইব্রো করতে। তো এমন অনেক, এটা কত সালে? মোটামুটি আমি কলেজ ফার্স্ট ইয়ার, তখন 13 সাল। আর এখন আইব্রো করতে, মানে এটা যদি আমার সাবজেক্ট না তবুও জিজ্ঞাসা করছি, এখন কত হয়েছে আইব্রো? এখন আমার পার্লারে 25 টাকা নিই, তখন 10 টাকা নিতাম বাড়িতে গিয়ে, আর এখন 25 টাকা নিয়ে আমার পার্লারে মোটামুটি কি ডবল? না, বাড়িতে তো এখন আর গিয়ে করি না খুব একটা, হয় না, কারণ আমার বাপের বাড়িতে আমি যখন আগে কাজ কন্টিনিউ করতাম তো ওখানে অনেক রেগুলার ক্লায়েন্ট রয়েছে, ওনারা এখনো আমার বাড়িতে আসেন। তখন যখন আমি আইব্রো করতে গেলাম তো তখন আমার বাড়ি থেকে, আমার বাবা মানে বাড়ি থেকে বলতো যে শুধু একটা আইব্রো করার জন্য যাচ্ছিস, অন্য সময় গেলেও তো হতো। তো যেহেতু দুপুরবেলা ওই রোদ্দুরের মধ্যে, তখন আমি বলতাম যে ওনার তো প্রয়োজন, আমাকে অনেকবার করে যেতে বলেছে, তো যাই আমি করে দিয়ে আসি। তো কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে আমি গেছি, ধরুন আমাকে 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা বসিয়ে রেখেছে। কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে আমাকে সে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে যে না আজকে করবো না, তুমি অন্যদিন এসো। তখন খারাপ লেগেছে, অনেকটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, তবুও মানে মনের মধ্যে একটা জেদ রেখেছিলাম যে আজ আমাকে সে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু একটা দিন সে আমাকে আনার জন্য আমাকে রিকোয়েস্ট করবে। তো সেই মানুষটা হয়তো আমি মেনশন করতে পারবো না, এরকম অনেক মানুষ, আমি একজনের উল্লেখ দিলাম, এরকম অনেক মানুষ এখন আমার পার্লারে আসে, এবং আমি কবে যাব, মানে আমি আমার বাড়িতে কবে যাব, কারণ তাকে আমি কখন টাইম দেবো, সে 10টা রাত্রি 10:30 11টা হলেও সে আমার বাড়িতে এসে ওনার আইব্রো করবে। এটা কিন্তু সাকসেস সব থেকে বড়। একদিন উনি গিয়েছিলেন, উনি কিন্তু ফিরে এসছেন বা অনেকক্ষণ বসেছিলেন, আজকে ওনার টাইম পাওয়ার জন্য ওনারা অপেক্ষা করেন, এটাই কিন্তু সাকসেস, মানে এটাই জীবনের সাকসেস। এইরকম অনেক। আর একটা কথা বলি, যেটা হচ্ছে কোনো কাজ কিন্তু ছোট নয়, কিন্তু দেখুন উনি কিন্তু একটা 10 টাকার ছোট কাজ করার জন্য কিন্তু তাদের বাড়িতে চলে যেতেন, মানে একদম প্রথমে শুরুতে। তার মানে কি কোনো কাজ ছোট নয়, যতই ছোট হোক কাজ কাজ, বা সেটাকে করতে হবে, এগোতে হবে, তবেই এই দিনটা আসতে পারবে, এই দিনটা দেখতে পারবে, একটা বড় জায়গায় যেতে পারবে। তাই ছোট কাজ হলেও যারা প্রথম শিখবেন, যে কোনো কাজ, যে কোনো প্রফেশন, যতই ছোট কাজ হোক আপনারা কিন্তু যাবেন সেখানে,
সেখানে অ্যাটেন্ড করবেন, তারপরে দেখবেন একটা দিন আপনার ওইটা থেকেই অনেক বড় বড় কাজ আসবে। একদমই তাই। আমি এখনো টাকা পয়সার কথা কখনো চিন্তা করি না। এখন আমি ভাবি যে আমি যে কাজটা আমার মানে সেই দিন রয়েছে, সেই কাজটাকে আমাকে শেষ করতে হবে এবং সেই ক্লায়েন্টকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। দিন শেষে আমার কত রোজগার হলো সেটা আমি কখনো হিসেব করি না। হিসেবটা প্রত্যেকটা মানুষের সেই হিসেবটা থাকে, সেটা কি আমার এক সপ্তাহ পর গিয়ে হয়, সেই দিনের হিসেবটা হয় না। মানে উনি বোধহয় একটা ব্যাপারে খুব বিশ্বাস করেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল ওপরওয়ালা দেবে বা নিজের যোগ্যতা অনুযায়ী পাবে, তাই তো? একদম। আমি এখনো ভগবানকে বলি যে ভগবান তুমি আমার শরীর ঠিক রেখো, আর করার ক্ষমতাটা সবসময় যেন আমার শরীর ঠিক রেখো যাতে আমি কাজ করে যেতে পারি। আর তুমি অবশ্যই পাশে থেকো যাতে আমার কাজ আসে, আমাকে ক্লায়েন্টটা ভরসা করতে পারে, আর আমি আমার কাজ দিয়ে সেই ক্লায়েন্টকে হ্যাপি করতে পারি। আর খারাপ এক্সপিরিয়েন্স তো অভাব নেই, অনেক হয়েছে, এখনো হয়। যখন আমি কাউকে সাজাতে যেতাম বা ফেসিয়াল করতে যেতাম, 2 বছর আগের কথাও বলছি, আমাকে অনেক ক্লায়েন্ট বলতো অনেকদিন তো বাড়িতে এসে কাজ করলে, এবার একটা নিজের পার্লার করো। তখন আমি ভাবিনি যে আমার একটা পার্লার হবে, আমি ভাবিনি, আমার বিয়ের 1 বছরের মধ্যেও ভাবিনি যে আমার একটা পার্লার হবে। কোইন্সিডেন্টলি এটা হয়ে গেছে। তো শুধু তো একটা জায়গা হলেই হবে না, একটা পার্লার করতে গেলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন, সেই টাকাটা আমাকে জমাতে হবে। তো ওই 2টো সিজন আমি প্রচুর খাটলাম, যে টাকাটা ইনকাম হলো আমার, সেই টাকাটা দিয়ে ভাবলাম যে এইবার আমাকে পার্লারটা সেট করতে হবে। আর তারপরেই চেষ্টা শুরু, এবং এখনো পার্লারের কাজ কমপ্লিট করে উঠতে পারিনি, মোটামুটি চালিয়ে যাওয়ার মতন চলছে, সেটুকু করেছি। তো সেই যে মানুষগুলো আমাকে বলতো না যে তুমি তো একটা পার্লার করতে পারো, তো তাদেরকে যখন আমি এখন বলি যে আমার পার্লারে আসবে, তোমার পার্লারটা না যেতে 10 টাকা 20 টাকা টোটো ভাড়া চলে যায়, তুমি না এসে করো, তাদেরকে একটা উত্তরে দিই যে এখন আর আমি বাড়ি থেকে হোম সার্ভিস করি না, তোমাকে আমার কাছে সার্ভিস নিতে হলে আমার কাছেই আসতে হবে। তো মানে এটাই সাকসেস। অনেক 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 এক্সাম্পল রয়েছে। দিদি একটা লক্ষ্য স্থির করেছিলেন মনে, সেটা কিন্তু অনেকটা হলে উনি পূর্ণ করতে পেরেছেন, এবং উনি আজকে সেই নিজের লক্ষ্যটা খানিকটা পূর্ণ করে আরো যারা এই প্রফেশনে আসতে চান তাদের লক্ষ্যটা পূর্ণ করার জন্য কিন্তু উনি অনেকটা হেল্প করবেন। যেটা উনি বললেন, যদি সত্যি কারো যদি সেরকম সামর্থ্য না থাকে, মানে পয়সা কড়ির দিক থেকে ওনার শেখার ব্যাপারে তার যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অনেকটাই হেল্প করবেন। তারপরে দিদির নাম্বার আমরা তলার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন, দেখে ওনার সাথে যোগাযোগ করবেন, উনি নিশ্চয়ই সাহায্য করবেন আপনাকে। একদমই করবো। আরেকটা ইনসিডেন্ট আমি বলবো, আমার পার্লার ওপেন হয়েছে আগের বছর এপ্রিল মাসে, মানে বৈশাখ মাসে। তারপরে আমার একটা নতুন নিউট্রিশন ক্লাস স্টার্ট হয়, যেহেতু দাদা আমাকে বললেন যে খারাপ মানে স্টুডেন্টদের শেখাতে গিয়ে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে কিনা, তো সেই হিসেবে আমার কথাটা বলা। খারাপ এক্সপিরিয়েন্স আমার স্টুডেন্টের সাথে আজ অব্দি হয়নি, ছিল না এতদিন, কিন্তু একটা নতুন জয়েন হয়েছে। যে আমার গত বছর আমার একটা নিউট্রিশনের ব্যাচ স্টার্ট হয়েছিল, এবং সেখানে 5 জন নিউট্রিশনের স্টুডেন্ট ছিল। 5 জনের মধ্যে একজন কোইন্সিডেন্টলি একটু শারীরিক অসুস্থতার জন্য লিভ নিয়েছিল, আর 4 জনকে নিয়ে আমি কন্টিনিউ ক্লাস করছিলাম। 4 জনের মধ্যে 2 জন খুব ভালো ছিল, আর 2 জনকে আমি ভীষণ বিশ্বাস করেছিলাম, বাকি 2 জনকে ভীষণ বিশ্বাস করেছিলাম। মানে আমি 90% ওপর আমার ক্লাস করা হয়ে গেছে। আর আমার ক্ষেত্রে না, আমি পেমেন্টটাকে মানে আমার ফিসটাকে আমি ইনস্টলমেন্টে নিই, কারণ আমি জানি সবাই একবারে দিতে পারবে না, তো আমি ইনস্টলমেন্টে নিই, 2টো ইনস্টলমেন্ট বা 3টে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। তো ওরা মোটামুটি হাফ আমাকে পেমেন্ট করেছিল, হাফ না, ধরুন আমার যদি 50% 30-40% আমাকে পেমেন্ট করেছিল। তো আমাকে বলেছিল যে মিডল পোর্শনে গিয়ে আমি আপনাকে হাফ পেমেন্ট করে দেবো। তো যখন আমি কন্টিনিউ করছি, এবার আমি তো আমার মতন করে ক্লাস এগিয়ে যাচ্ছি, আমার মনে তো কখনোই আসেনি যে ওরা আমার সাথে চিট করতে পারে বা ওরা আমার সাথে বিট্রে করতে পারে, যে ওরা আমাকে টাকা না দিয়ে সেই ক্লাসটা থেকে লিড নিয়ে নেবে পুরোপুরি ভাবে। এবং শুধু এটুকুই নয়, অনেক বড় বড় ক্ষতি করেছে আমার। তো যখন পেমেন্ট দেওয়ার সময় এলো, মানে ধরুন আমি যখন বললাম ক্লাসে যে আর তো কটা দিন, এবারে আমাদের এক্সামের টাইম হয়ে আসছে, আমার পেমেন্ট এবার ক্লিয়ার করে দিও। আর আমি এই কথাটা খুব একটা বলতে পারি না আমার স্টুডেন্টদেরকে, কারণ স্টুডেন্টদের সাথে এতটাই ভালোভাবে মিশে যাই, এতটা বন্ধুত্ব হয়ে যায় তাদের সাথে, যে কথাটা তখন আর বলতে পারি না। হয়তো স্টুডেন্টদের মধ্যে উনি ওনার বোনকেও দেখতে পান, একদমই মনে হয়। স্টুডেন্টরা অনেক হয় যারা আমার সেম এজ হয় বা আমার থেকে বড় হয়, আমার ছোট হয়, তাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়, আমি সেভাবেই মিশি তাদের সাথে। তো কখনো আমি ভাবিনি
যে ওরা আমার সাথে বিট্রে করতে পারে। যখন আমি পেমেন্ট চাইলাম, তো একদিন দুদিন ওরা ক্লাসে এলো না, থার্ড দিন ফোন করে বললো যে আমরা ক্লাসে যাব না। তো ক্লাসে যাব না, আমাদের যেটুকু টাকা দিয়েছি সেটুকু আমাদের শেখা হয়ে গেছে, আমরা বাকি টাকা দেব না। তো আমি তাদেরকে বললাম ঠিক আছে, টাকা দিতে হবে না তোমাদের, তো ঠিক আছে, ওইটুকু ওখানে স্টপ হয়ে গেল যে টাকা দিতে হবে না, তোমরা এসো না। তো হয়ে গেল। আমি রীতিমতন ভাবতে পারি না যে ওরা আমার ইউটিউব চ্যানেলটাকে পুরোপুরি ভাবে রিপোর্ট মারলো, ফেসবুক চ্যানেলটাকে পুরো নষ্ট করে দিল। ইনস্টাগ্রামটা ওরা খুব একটা জানতো না, হয়তো ইনস্টাগ্রামটা অতটা প্রবলেম হয়নি, ফেসবুক আর ইউটিউবটাকে না পুরোপুরি নষ্ট করে দিল, রিপোর্ট মারলো। ওরা ভাবলো যে আমি জানতে পারবো না, কিন্তু নোটিফিকেশনে তো আসছেই কন্টিনিউ ভাবে। আমি মানে যখন আমি চেক করছি, আমি দেখছি যে কারা রিপোর্ট মেরেছে, এবং তারাই আবার আমার অন্য স্টুডেন্টদেরকে বলেছে যে ওরা আমার চ্যানেলটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি এটা বুঝি না, তুমি পয়সা দেবে না ভালো কথা, তুমি আমার যে সোর্স অফ ইনকামটা সেটা তুমি নষ্ট করে দিতে পারো না কখনো। সেই মানুষগুলোকে কখনো ভালো হবে? সেই মানুষগুলো আমাকে মানে অন্য স্টুডেন্টরা বলে দিদি তুমি ওদেরকে এত ইজি ভাবে ছেড়ে দিলে, ওরা তোমার এত বড় ক্ষতি করলো, ইউটিউবটাকে নষ্ট করে দিল। তো আমি শুধু তাদেরকে বললাম যে একজনের জন্য কখনোই তার জীবন নষ্ট হতে পারে না, আমি আবার ওভারকাম করে এগিয়ে যাব। সেই চ্যানেলটা তখন হয়তো আমার ছিল অনেক ছোট, এখন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা বর্তমানে 7.2K সাবস্ক্রাইবার্স রয়েছে। তো আমার কাজের জিনিস আমি এইভাবেই আপলোড করি, কখনো আর্নিং এর জন্য নয়, একদমই না, আমি আমার ভালোবাসা দিয়ে ওটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে অনেকে জানতে পারে, হ্যাঁ যোগাযোগ করতে পারে। কিন্তু আমি কখনো ভাবি না যে আমি ওটা থেকে কিছু করব, আমি চাই যে আমার যে স্কিল গুলো সেগুলো অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে। তো এইরকম মানুষও ছিল যারা আমার খারাপ করেছে, তারা, কিন্তু আমি তাদের ক্ষতি কখনো চাইনি। শুধু এটা ভেবেছি, মনে মনে এটা ভেবেছি যে তারা এই কাজটাকে ভালোই বাসেনি, কখনো ভালোবাসেনি বলেই তারা আমার সাথে এটা করতে পেরেছে। তো তার আর মধ্যে গুরুকে আমার মনে হয় যার থেকে তুমি শিক্ষা অর্জন করছো সে তোমার গুরু। তা গুরুকে ঠকিয়ে যদি কিছু করা হয় বা তুমি কিছু করতে চেষ্টা করো, আমার মনে হয় সেইভাবে সাকসেসফুল হবে একদমই না। না। কারণ গুরুর আশীর্বাদ ছাড়া হয়তো এটা অনেক পুরনো, আমি হয়তো অনেকেই ভাবছেন কে কি কথা বলছে, এটা তো অনেক পুরনো যুগের, কিন্তু সেই কথাগুলো, সেই ব্যাখ্যাগুলো কিন্তু এখন প্রযোজ্য। মানে গুরুর আশীর্বাদ ছাড়া কোনো শিষ্য কিন্তু সফল হতে পারে না। গুরুকে ঠকিয়ে তো আমার মনে হয় তার কোনো জায়গায় গিয়ে সেই জায়গাটা স্টপ হয়ে যাবে, তারপর আর উঠতে পারবে না। হ্যাঁ, তার অসুবিধা, সেই জায়গায় সে যেতে পারবে। একদমই তার অসুবিধা থাকতে পারে, সেটা আমার সাথে শেয়ার করুন একদম, যে দিদি আমি দিতে পারছি না, তুমি কিছু মনে করো না, বা কিছু বা কোনো ভাবে। সে মিথ্যে কথা বলে আমার সাথে এটা করতে পারে না, সে কাজটাকে কখনো ভালো তো বাসেনি, এবং সে কাজটাকে কখনো প্রথমত শিখলো, দ্বিতীয়ত আপনার আবার ক্ষতি করে চলে এটা কিন্তু কখনো করাটা উচিত নয়, বা কেউ করো না, মানে কারোর সাথেই করো না কখনোই। এবং তারা আমার পারিপার্শ্বিক জায়গাতেই রয়েছে, মানে খুব কাছাকাছি জায়গায় থাকে, খবর তো আমার সবই কানে আসে, অন্যান্য স্টুডেন্টদের মাধ্যমেও জানতে পারি যে তারা এখন আর এই প্রফেশনে নেই, তারা এখন অন্য দিকে চলে গেছে। যেটা বলেছিলাম সেটাই কিন্তু এটা বলছেন একদমই, যে ওরা যে আমার সাথে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, তারা কিন্তু এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার জায়গাতে তো পৌঁছাতে পারলোই না, কাছে পিঠে পারলো না, বরঞ্চ প্রফেশন থেকে 90% কিন্তু শেখানো আমার দান ছিল, 90% শিখে শেখানো কমপ্লিট, মানে তখন ওরা চাইলে কাজ করতে পারতো, কিন্তু তারাও কিন্তু সেই কনফিডেন্সটা ভাবে যদি একদম ওই কনফিডেন্সটাই তার মধ্যে হলো না, মানে ঠিকভাবে যদি শিখতে পারতো, আপনার আশীর্বাদ থাকতো একটা শিক্ষা গুরু হিসাবে, তাহলে হয়তো ওরা পৌঁছাতে পারতো, হয়তো একদিন আপনার থেকেও বড় কোনো একদমই। আমি সবসময় সেটা চাই যে আমার স্টুডেন্টরাও যেন আমার থেকে ভালো কাজ করে। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক ভালো কাজ করছে, তাদেরকে নিয়ে প্রাউড ফিল করি যে আমার স্টুডেন্ট, যখন আমাকে কেউ বলে যে তোমার স্টুডেন্ট আমাকে সাজিয়েছে এবং আমি সেই সাজানোটায় খুব স্যাটিসফাই হয়েছি, সেটা আমার অনেক বড় পাওয়া। মনে হয় যে আমি আমার মন থেকে ধন্য যে আমি শেখাতে পেরেছি, যে আমার ছাত্রী হিসেবে সে নিজেও কাজটাকে ভালোবেসে এগিয়ে যেতে পারবে। এটা গর্ব, অনেক 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 বেশি গর্ব মনে হয়। আরো একটা কথা, যে আমরা দিদির কথা শুনে যেটা বুঝতে পারলাম, যে কোনো লক্ষ্য পূরণ, মানে আপনি যদি শুরু থেকে একটা লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক রকম সমস্যা কিন্তু সম্মুখীন আপনাকে হতে হবে, কিন্তু ভয় পেয়ে থেমে থাকবেন না, বা এটা ভাববেন না যে এটাই আমার শেষ। আপনি কিন্তু সেটাকে ফেলে এগিয়ে যাবেন। যখন দিদি ফেসবুক বা ইউটিউব ছিল তখন হয়তো এত ফলোয়ার ছিল না, মানে উনি যেভাবে এগোচ্ছিলেন ওনারা সেটা রিপোর্ট করে সেটাকে বন্ধ করেছেন, কিন্তু তারপরে যখন উনি আবার সেইগুলো করলেন,
আমার মনে হয় অনেক বেশি সাকসেস উনি। তারপর থেকে এখন এখন আমার ফেসবুকে 10K ফলোয়ার্স, 10K আপ, আর ইউটিউবে চলছে। ইনস্টাগ্রামে অমনি অতটা অ্যাক্টিভ নই। আর আমার কাজের জন্য আমার ফলোয়ার্সটা ম্যাটার নয়, কাজের জন্য হচ্ছে ভালোবাসাটা ম্যাটার। অনেক ভালো মানুষের ভালোবাসা পেয়েছি। মোটামুটি কত দূর অব্দি, মানে আমরা তো শ্রীরামপুরে, হ্যাঁ। মানে কত দূরে বলতে মানে কত কিলোমিটার বা কত দূরে, কোন স্টেশন, কত দূরে গিয়ে আপনি মোটামুটি সাজিয়ে এসছেন? মানে জাস্ট একটা রেকর্ড বলতে বা যায়। হ্যাঁ, সাজিয়েছি বলতে দূরে আমি যাওয়ার প্রয়োজন কখনো হয়নি। সবসময় প্রত্যেকটা বিয়ের ডেটেই আমি আমার লোকালি কাজ পেয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, কলকাতার দিকে অনেক কাজ করেছি। কলকাতার দিকে মোটামুটি অনেক, কলকাতার দিকে বেশি কাজ থাকে। আর এইদিকে ধরো আমি বোলপুরে কাজ করেছি। আর একদম বেশি যদি ডিস্টেন্স বলতে চাই, আমি রিসেন্ট একটা রাইড করেছি আমার আসানসোলে। আসানসোল থেকে আরো প্রায় 50-70 কিলোমিটার দূরে। আসানসোল থেকে 70 কিলোমিটার? হ্যাঁ, আসানসোল থেকে 70 কিলোমিটার দূরে। সেই ক্লায়েন্ট আমাকে 2 বছর আগে বুকিং করেছে, মানে আমার বিয়ে হয়েছে তারপরে আমাকে বুকিং করেছে। কোন রকম ডিমান্ড হচ্ছে এটাই? হ্যাঁ, ডিমান্ড হচ্ছে এটাই, তোমার কাছে সাজবো। মানে 2 বছর বুকিং? 2 বছর আগে বুকিং হয়েছে, আমি তোমার কাছে সাজবো, তোমাকে আসতে হবে। তো ওর জন্য আমি মানে 2 বছর ধরে আমার কাছে ওয়েট করে গেছে যে আমার কাছে সাজবে বলে, এবং তাকে আমি নিরাশ করতে চাইনি। ওর ভালোবাসা আর ওর রিকোয়েস্টে আমি 2 দিন 3 দিনই বলতে পারো, 3 দিন সময় নষ্ট করে আমি ওর কাছে গিয়েছি। এবং ওর কাছে যাওয়ার জন্য আমি নিজের দেওরের বিয়ে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারিনি। সেটাতে আমার কোনো আফসোস নেই। আফসোস আমার এটাই যে সেটাতে আমার কোনো আফসোস নেই, ভালোবাসা এটাই যে ও স্যাটিসফাই হয়েছে, ও আমার সাজানোতে খুশি হয়েছে, এবং ওখানে গিয়ে প্রচুর ভালোবাসা পেয়েছি। হয়তো অনেকটাই গ্রামের দিক, সেখানে মানুষ অনেক সৎ, অনেক ভালো। সেখানে গিয়ে এত ভালোবাসা পেয়েছি যে মানে তারা আমাকে যেন মাথায় ধরে রেখেছে। মানে ওখানে পয়সাটা ম্যাটার করে না, এই ভালোবাসাটাই অনেক ভালোবাসা পেয়েছি। এবং সেখানে গিয়ে আমি খুব ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো ওটাই, ফ্রি থাকলে আমি দূরে গিয়ে কাজ করি। এবার যদি কাজের মধ্যে একদমই এনগেজ থাকি তখন আর সেটা পসিবল হয় না, বা যদি বুকিং থাকে পসিবল হয় না। তো যাওয়া যায় মোটামুটি। এই লক্ষ্য পূরণের জন্য যদি কেউ বিউটিশিয়ানের কোর্স নিয়ে করতে চান, দিদির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলের যেটা মূল লক্ষ্য পূরণের দিশারি, মানে আমরা বিভিন্ন রকম, যার যেটা ইচ্ছা। দিদির ইচ্ছা ছিল আমি আজকে বিউটিশিয়ান হব, বড় মাপের হব, হয়তো উনি একদিন হবেনি, সেটাও হয়তো আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হয়তো ওনাকে আবার আপনাকে প্রস্তুত করব। কিন্তু আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হলো যার যেটা ইচ্ছা, মানে যে সফল হতে পেরেছে যে বিষয় নিয়ে, সে এমন সমস্ত মানুষকে আপনাদের সামনে তুলে ধরা, তারা কিভাবে সেই জায়গায় পৌঁছেছেন, তারা কিভাবে আপনাদের হেল্প করতে পারবেন। তো আপনারা কিভাবে তাদের সাথে যোগাযোগ করে কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো যদি সাহায্য থাকে ওনারা করতে পারবেন, এই বিষয়ে আমাদের একটাই লক্ষ্য, আপনাদেরকে এইভাবে সাহায্য করা। কিন্তু আমরা সর্বতভাবে আমাদের সাহায্য করব, আপনাদের কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এইগুলো কিন্তু করতেই হবে। এগুলো না করলে আমরা বুঝতে পারবো না যে আপনারা কতটা ইন্টারেস্ট পাচ্ছেন এই বিষয়ে, বা আপনাদেরকে আর কি বিষয়ে যোগাযোগ, মানে আর কি বিষয়ে সামনে আনতে পারবো। তো আপনারা কিন্তু কমেন্ট করুন যে এই বিষয়ে যদি আপনাদের সামনে পডকাস্ট করি তাহলে আপনাদের সুবিধা হবে। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর দিদি তো রইলেন, যারা বিউটিশিয়ান হিসাবে কোর্স করতে চান, দিদির সমস্ত আমরা নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ওনার ঠিকানা সমস্তটাই আমরা দিয়ে দেবো, আপনারা করবেন। আমাদের মাধ্যমে যদি কেউ উপকৃত হন, সব থেকে বেশি সাকসেস আমরা হব। একদমই। আমরা শেষ করছি এই বলে, আপনারা সবাই সাথে থাকবেন এবং দাদাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। নমস্কার।